প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের এ পর্যন্ত অনলাইন ক্লাসে বিশেষ করে ব্যাকরণের উপর বেশি জোর দিয়ে তোমাদের বিভিন্ন অধ্যায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এই পর্যায়ে সমাসের আলোচনা, আমাদের শ্রেণীবিভাগ, সমাস কীভাবে কোনটায় কী পর্যায়ে পড়ে কোন শ্রেণীর আওতাভুক্ত ইত্যাদি সম্পর্কে আলোচনা করেছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সমাস বেশ বাক্য নির্ণয়, যেটা আমাদের পরীক্ষার জন্য বিশেষ ইম্পর্টেন্ট। কিভাবে আমি সমাসের বেশ বাক্য নির্ণয় করব। তো পূর্বের ক্লাসগুলোতে আমরা বিভিন্ন সমাসের পরিচিতিটা, বিস্তারিত পরিচিতিটা পেয়েছি। আজকে নির্ণয়ের পদ্ধতিটা শিখব। প্রথমত আমাদের প্রশ্নপত্রে বিশেষ করে কতগুলো এরকম সমস্ত পদ দেয়া থাকবে। ভালো করে দেখো, এরকম সমস্ত পদ কতগুলো পাশাপাশি দেয়া থাকবে। সেখান থেকে আমাকে 5টি পদ নিয়ে চিহ্নিত করতে হবে। তাহলে আমি কিভাবে সমস্যা নির্ণয় করব? প্রশ্নের আনসার অনুযায়ী 1 নং প্রশ্নের উত্তর উপরে লিখব। লেখার পর লিখব যে নিম্নে 5টি প্রদত্ত শব্দের বা সমস্ত পদের বেশ বাক্য সহ সমাসের নাম নির্ণয় করা হলো। এ কথাটি উপর দিয়ে লিখে তারপর আমি এভাবে চার্ট করে নেব। একটা প্রদত্ত শব্দ, বেশ বাক্য, সমাসের নাম, এভাবে একটা চার্ট করে তারপর আমি সমাসগুলো নির্ণয় করব। আজকে নির্ণয়ের পদ্ধতির পাশাপাশি কিভাবে সমাসটি গঠিত হলো, তার রূপটা কি, ওটা ধরার প্রক্রিয়াটা আমি একটু তোমাদের শিখিয়ে দেব। প্রথমত দেখো, এখানে আছে দেনা পাওনা। আমাকে কি করতে হবে? আমাকে প্রথমে চিনতে হবে অর্থবোধক দুটি পদের কি পদ, পূর্বপদে কি আছে, পরপদে কি আছে, পদ দুটি কী, সেটা নির্বাচনের উপরেই মূলত বেশ বাক্য নির্ণয় করে সমাসের নাম নির্ধারণ করতে হয়। তাহলে এখানে আছে দেনা পাওনা। তাহলে দেখো, দুটো পদেই কিন্তু আমি বুঝতে পারছি বিশেষণ যোগ বিশেষণ। তাহলে একই পদ দ্বারা গঠিত পূর্বপদ এবং পরপদ। যদি বিশেষ্য কিংবা বিশেষণ এ দুটির যে কোনো একটি পদ দ্বারা পূর্বপদ এবং পরপদ এ দুটির গঠিত হয়, তাহলে সেটাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। তাহলে আমি সহসা এটা বেশ বাক্য নির্ণয় করতে পারবো। দেনা ও পাওনা, দেনা ও পাওনা। এই ও কথাটি অব্যয়, সংযোজক অব্যয় হিসাবে কাজ করছে, তাই এটার নামকরণ হয়ে যাবে দ্বন্দ্ব সমাস। অবশ্যই সমাস কথাটি সমাসের নামের পরে বসিয়ে দিতে হবে, নাহলে এটা অপূর্ণ থাকবে। তারপরে আসো চরণাশ্রিত। চরণাশ্রিত, চরণে, চরণে আশ্রিত, চরণাশ্রিত, চরণে আশ্রিত। এখানে দেখো বিভক্তিযুক্ত সমাস গঠিত হয়েছে। চরণাশ্রিত, চরণে আশ্রিত। এখানে বিভক্তিটা হচ্ছে এ বিভক্তি। তাহলে এ বিভক্তি আমি কোথায় পাই? এই বিভক্তিটা হচ্ছে এ বিভক্তি। এই বিভক্তিটা মূলত আমরা তৎপুরুষ সমাসের বিভক্তিযুক্ত সমাস গঠিত হয়। তাহলে এখানে পূর্বপদে এই বিভক্তি যুক্ত হয়েছে, তাহলে এটা হয়ে যাবে সপ্তমী বা প্রথমা তৎপুরুষ সমাস। সপ্তমী তৎপুরুষ। আমি যেভাবে নির্ণয় করছি ঠিক সেভাবেই সমাসগুলোকে চেনার চেষ্টা করবে। অজানু, সমস্ত পদটি আছে অজানু, তাহলে এখানে অব্যয় দ্বারা সংযুক্ত হয়েছে। তাহলে যেহেতু অব্যয় আছে, তাহলে এটা স্বাভাবিকভাবেই আমি অব্যয়ভাব সমাসে নিয়ে যেতে পারবো। তাহলে জানু পর্যন্ত, অজানু, তাহলে পর্যন্ত কথাটির দ্বারা আমি সেটা অব্যয়ভাব সমাস গঠন করলাম। অব্যয়ভাব সমাস। তারপরে আছে প্রাণ প্রিয়। প্রাণ প্রিয়, তাহলে প্রাণের প্রিয় হবে না, প্রাণের চেয়ে প্রিয়। প্রাণ প্রিয় এর চেয়ে বসছে, তাহলে হইতে থেকে চেয়ে, এটা কোন বিভক্তি আমরা পাই? পঞ্চমী বিভক্তির চিহ্ন। তাহলে এটা হয়ে যাবে পঞ্চমী তৎপুরুষ সমাস। পঞ্চমী তৎপুরুষ সমাস। সে তার, এখানে সে অর্থ 3টি, তার যুক্ত যে বাদ্যযন্ত্র তাকে বলা হয় সে তার। তাহলে এখানে সে কথাটির দ্বারা আমরা কি বোঝাচ্ছে? আমাকে একটা সংখ্যাবাচক শব্দের ইঙ্গিত দিচ্ছে। তাহলে পূর্ব পদে সংখ্যাবাচক শব্দ দিয়ে যদি পূর্বপদ শুরু হয়, তাহলে আমি সেটা সহসাই নিমিষেই সেটা নিয়ে যেতে পারবো দ্বিগু সমাসে। তাহলে সে তার 3, বা এখানে লিখতে পারি সে
কিংবা সেটা এখানে লিখে 3 লিখতে পারি। সে ব্র্যাকেটে দিয়ে দাও 3, তারের সমাহার। হয়ে গেল সে তার। তাহলে এটা হয়ে যাবে দ্বিগু সমাস। সমাহার কথাটির মাধ্যমে দ্বিগু সমাসের বেশ বাক্য নির্ণয় করতে হয়। আমাদের পূর্বের ক্লাসে এগুলো আমি বলেছি। তারপর আসো যুগান্তর। যুগান্তর, অন্তর কথাটি যদি শেষে থাকে তাহলে অন্য কথাটির দ্বারা বেশ বাক্য নির্ণয় করতে হবে। অন্য যুগ, যুগান্তর। হয়ে গেল এটা অব্যয়ীভাব। এটাকে আবার নিত্য সমাসও বলতে পারি আমি, অব্যয়ীভাব না দিয়ে নিত্য সমাসও লিখতে পারি, নিত্য সমাস। আচ্ছা, তারপরে আসো ফুলকুমারী। ফুলকুমারী, এখানে ফুল কুমারী দুটি বিশেষ্য পদ পাশাপাশি বসে, তাহলে এটা পদটি কুমারী ফুলের ন্যায় বা ফুলের ন্যায়, ফুলের ন্যায় কুমারী বা কুমারী ফুলের ন্যায়, কুমারী ফুলের ন্যায়। উপমিত কর্মধারয়। সমাস। তারপর হচ্ছে দুর্ভিক্ষ। সহসাই আমি এটা অব্যয়ভাব করব, ভিক্ষার অভাব। অভাব কথাটির দ্বারা হয়ে গেল এটা অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস। মোহ নিদ্রা। মোহ নিদ্রা, তাহলে মোহ মানে কি? আচ্ছন্ন। মোহ রূপ নিদ্রা। আমরা পূর্বের ক্লাসে কর্মধারয় সমাসের অনেকগুলো ভাগ শিখিয়েছি, সেখানে আছে রূপক কর্মধারয়। তাহলে এটা হয়ে যাবে রূপক কর্মধারয় সমাস। সাধারণ ধর্মবাচক পদ ভিন্ন উপমান এবং উপমেয় পদটিকে অভেদ কল্পনা করে যে সমাস গঠিত হয় সেটা হচ্ছে রূপক কর্মধারয়। তাহলে মোহ রূপ নিদ্রা, এটাকে আমি বেশ বাক্য ভাঙালাম মোহ নিদ্রা, তাহলে সেটা হয়ে যাবে রূপক কর্মধারয় সমাস। তারপরে আছো তে পায়া। এখানেও তে কথাটির দ্বারা 3 বুঝিয়েছে, একটি সংখ্যাবাচক শব্দ বুঝিয়েছে, তাহলে সেটাকে আমরা সহসায় নিয়ে যাব দ্বিগু সমাসে। তাহলে তে পায়া, তে ব্র্যাকেটে লেখো 3, পায়ার সমাহার। হয়ে গেল এটা দ্বিগু সমাস। তারপরে হচ্ছে সহোদর। সহোদর শব্দটির অর্থ হচ্ছে একই মায়ের জাত ভাই বোন, সহোদর। তাহলে সহোদর, এটা পূর্বপদ পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে সহোদর কথার অর্থ হচ্ছে ভাই, একটি বিশেষ অর্থ প্রকাশ করেছে। তাহলে এটা হয়ে যাবে বহুব্রীহি। সহ বা সমান, উদর যার। হয়ে গেল বহুব্রীহি সমাস। সহ উদর বা সমান উদরজাত দুভাবেই করা যায়। যদি বলি সমান উদরজাত তাহলেও হবে, কিংবা সহ উদরজাত তাহলেও হবে। হয়ে গেল এটা বহুব্রীহি সমাস। রাজপুত্র, এখানে দেখো সহসা এটাকে ভাঙাতে পারি। রাজপুত্র কাকে বলা হয়? রাজার পুত্র। তাহলে এখানে বিভক্তি বসছে র। এই র বিভক্তির চিহ্ন হচ্ছে ষষ্ঠী বিভক্তির চিহ্ন। তাহলে এটা নামকরণ হয়ে যাবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী তৎপুরুষ সমাস। তাহলে আমরা এই যে এখানে বেশ কটি সমাসের নির্ণয় করার পদ্ধতি, তাদের গঠন প্রকৃতি দেখে কিন্তু আমরা ভিন্ন ভিন্ন নাম করে সমাসের নামকরণ করে দিলাম।
আমাদের বোর্ডের পরীক্ষায় এভাবে সমস্ত পদগুলো পাশাপাশি দেওয়া থাকবে, সেখান থেকে আমি যে কয়টি পারবো এবং কনফিডেন্স নিয়ে পারতে হবে, যেন আমি 5টাই আমার কারেক্ট হয়, সেভাবে নিয়ে আমাকে সমাস নির্ণয়গুলো করতে হবে। যেমন আরেকটা বেশ বাক্য দেখাচ্ছি। বিভিন্ন বোর্ডের সমাস নির্ণয়গুলো, ব্যাকরণ বইয়ে বিভিন্ন বোর্ডের সমাস নির্ণয় সমস্ত পদগুলো দেওয়া আছে, নির্ণয় করেও দেওয়া আছে। তোমরা সেগুলো ফলো করবে এবং করার চেষ্টা করবে, নিজে নিজে করার চেষ্টা করবে। যেমন আছে আয়কর, আয়কর, তারপরে আছে সপ্তর্ষি, সপ্তর্ষি, সপ্তডিঙা, তারপর হচ্ছে রাজর্ষি, তারপরে হচ্ছে কানাকানি, অনাদর, তারপরে হচ্ছে বেঈমান। দেখো এই যে এখানে কতগুলো সমস্ত পদ আমি লিখলাম। আয়কর, আমি এটাকে দুভাবে ভাঙাতে পারি, আয়ের নিমিত্তে কর বা আয়ের উপর কর। আয়ের নিমিত্তে কথাটি যদি আমি লিখি আয়ের নিমিত্তে কর, তাহলে এটা নিমিত্তার্থে, নিমিত্তার্থে চতুর্থী তৎপুরুষ বা চতুর্থী তৎপুরুষ সমাস লিখলেও হবে। চতুর্থী তৎপুরুষ সমাস। সপ্তর্ষি, এখানে সপ্ত কথাটির মাধ্যমে কি দেখিয়েছে, একটা সংখ্যাবাচক শব্দের উল্লেখ আছে পূর্বপদে, তাহলে সপ্ত ব্র্যাকেটে আমি লিখে 7, সপ্ত ঋষি সমাহার হয়ে যাচ্ছে, এটা দ্বিগু সমাস। সপ্তডিঙা একইভাবে সপ্ত বা ব্র্যাকেটে লিখতে পারি 7, ডিঙার সমাহার, এটাও দ্বিগু সমাস। রাজর্ষি, দেখো একই বস্তু বা একই ব্যক্তির বিশেষ্য পদকে যখন পরপর বসে তাহলে সেটা হয়ে যায় সাধারণ কোন কর্মধারয় সমাস। তাহলে আমি লিখতে পারি যিনি রাজা, তিনি ঋষি, রাজর্ষি, তাহলে এটা লিখবো আমি কর্মধারয়, কর্মধারয় সমাস। কানাকানি, দ্বিরুক্ত শব্দগুলোর মাধ্যমে যে পদ পাশাপাশি গঠন করে সেটা হয়ে যাবে ব্যতিহার। আমরা বহুব্রীহি সমাসে শ্রেণীবিভাগগুলো দেখিয়েছিলাম, সেই শ্রেণীবিভাগে ব্যতিহার বহুব্রীহি সমাস একটা উদাহরণ আছে, তাহলে এটা হয়ে যাবে ব্যতিহার বহুব্রীহি। কানাকানি, কানে কানে যে কথা, তাহলে এটা সমাসের নাম হয়ে যাবে ব্যতিহার বহুব্রীহি সমাস। আমাদের খেয়াল রাখতে হবে নামটা যেন আমি পুরোটাই স্পষ্টকারে লিখি, শুধু ব্যতিহার লিখলে কিন্তু হবে না। ব্যতিহার বহুব্রীহি, শুধু ব্যতিহার বলে কোনো সমাস নেই, তাহলে আমাদের খাতায় ব্যতিহার বহুব্রীহি সমাস কথাটি লিখতে হবে, সমাসের নামটি এভাবে লিখতে হবে। অনাদর, অনাদর নেই আদর, যদি এইটুকু রাখি তাহলে এটা হয়ে যাবে নয় তৎপুরুষ, আর যদি যার কথাটি বসাই তাহলে নয় বহুব্রীহি। আচ্ছা, তারপরে আছে বেঈমান, এখানে হবে নেই ইমান যার, যার তার আছে যেহেতু এবং নাবোধক অব্যয় দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা নয় বহুব্রীহি।
তেমনিভাবে যদি লেখা যায় গাছ পাকা, গাছ পাকা, এটিকে বেশ বাক্য করি। গাছ পাকা মানে কি? গাছে পাকা, যে ফলটা গাছে পাকে, গাছে পাকায় নেই বিভক্তি যুক্ত হয়েছে, তাহলে এটা সপ্তমী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ সমাস। তারপরে যদি লেখা যায় শীতাতপ, আমরা বলি না শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, তাহলে এটা শীতাতপ। তাহলে এখানে দুইটা শীত এবং তাপ নিয়ে হয়েছে শীতাতপ, তাহলে লিখতে পারি শীত ও তাপ। হয়ে গেল এটা দ্বন্দ্ব সমাস। কিভাবে দ্বন্দ্ব সমাস হলো? দুটি পরপর বিশেষণ পদ আছে, পরপর বিশেষণ পদ কিংবা পরপর বিশেষ্য পদ থাকলে আমরা সেটা দ্বন্দ্ব সমাসে নিয়ে যেতে পারি। তেমনিভাবে কতগুলো, যেমন দম্পতি দুভাবে করা যায়, দম ও পতি, কিংবা লেখা যায় জায়া, এখানে দম ও পতি, জায়া ও পতি, এটাও দ্বন্দ্ব সমাস। আচ্ছা, তারপরে যদি বলা হয় অনতি বৃহৎ, তাহলে এটা কি হবে? অনতি বৃহৎ, নয় অতি বৃহৎ হয়ে যাবে নয় তৎপুরুষ। তেমনি যদি বলা হয় শ্রমলব্ধ, শ্রমলব্ধ, তাহলে শ্রম পরিশ্রম দ্বারা, শ্রম দ্বারা লব্ধ, এখানে দ্বারা দিয়ে কর্তৃক আছে, তাহলে দ্বারা তৃতীয়া বিভক্তির চিহ্ন বসেছে, তাহলে নামকরণ হয়ে যাচ্ছে তৃতীয়া তৎপুরুষ সমাস। ঠিক আছে? তেমনিভাবে যদি বলা হয় প্রভাত, তাহলে এটা প্র উপসর্গ দ্বারা যতগুলো সমস্ত পদ গঠিত হবে এগুলোকে আমরা নিয়ে যাব কোথায়? প্রাদি সমাসে। তাহলে প্র যে ভাত বা প্রকৃষ্ট ভাত, প্রভাত, সমাসের নাম দুটির একটি যে কোনো একটি হবে প্রাদি সমাস। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা পরীক্ষা, এইভাবে আমরা সমাসগুলো নির্ণয় করব, যেভাবে লিখব যে নিম্নে নং প্রশ্নের সমস্ত পদগুলোর বেশ বাক্য নির্ণয় করে সমাসের নাম দেখানো হলো। কথাটি উপরে লিখে তারপর সমাস নির্ণয় করতে হবে। যে নির্ণয়ের পদ্ধতিটা দেখিয়ে দিলাম আমি, কতগুলো নির্ণয়ের পদ্ধতি দেখিয়ে এটার নিয়মটা কি, কোনটায় পড়েছে, এটা নিয়েও আলোচনা করলাম। আশা করি তোমরা সমাস সম্পর্কে বিস্তারিত আলোচনা এই ক্লাসের মাধ্যমে পেয়েছো এবং তোমরা সহসায় সমাস নির্ণয় করতে পারবে। ধন্যবাদ সকলকে।